আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে এপিসোডটা নিয়ে আসলাম সেটা খুবই ভয়ঙ্কর এবং লোমহর্ষকর ঘটনায় গঠিত। তো আজকের যে ঘটনাটা সেটা একটি বাস্তব ঘটনা, আর এই ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমাকে এই ঘটনাটি পুরোটা লিখে পাঠিয়েছে। তো আজকে সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে, একটা সত্য ঘটনা জানতে পারবেন। আপনারা যারা এই ধরনের ঘটনাকে ভালোবাসেন আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন ঘটনাটা শুরু করি। তো আজকে যার জীবনে সেই ঘটনাটি ঘটছে, আমি মূলত তার জায়গায় আমি নিজেকে দাঁড় করিয়ে এই ঘটনাটি বলি, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। তো চলেন শুরু করি। আমার নাম হচ্ছে উসমান, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর থানা। তো আমাদের পরিবারে হচ্ছে আমরা 2 ভাই 1 বোন আর মা বাবা। তো আমাদের গ্রামটি বেশ ভালো একটি গ্রাম, প্রায় মনে করেন সবুজ শ্যামলে ভরপুর। তো খুব বেশি একটা ঝামেলা না, এরকম একটা নিস্তব্ধই থাকে আমাদের গ্রামটা। খুব বেশি একটা বড়ও না, আবার খুব বেশি একটা ছোটও না, ঠিক আছে? তো গ্রামের আশেপাশে পরিবেশটা সবসময় শান্তই থাকে, বা আশেপাশে জঙ্গল আছে, গাছগাছালি প্রচুর পরিমাণে। তো এরকম একটা জায়গায় আমাদের গ্রাম। তো আমার বয়স মোটামুটি 22 থেকে 23 এরকম যখন আমার সাথে সেই ঘটনাটি ঘটে। তো আমরা হচ্ছে 2 ভাই। যেহেতু আমরা 2 ভাই, তো আমার বড় ভাই যিনি, ঠিক আছে, তিনি হচ্ছে কাজকাম করে, মোটামুটি কাজকাম করে, গ্রামে যে ধরনের কাজ সেই ধরনের কাজই করে, ঠিক আছে? আমাদের জমি আছে কিছু, তো এই জমিগুলা দেখাশোনা করে, প্লাস গরু গরু টরু এগুলা পালন টালন করে। তো আমাদের পরিবারটা মূলত আমার বড় ভাইয়ের কারণেই কিন্তু টিকে আছে এখন পর্যন্ত। তো আমার বয়স এই সময় 22-23। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করি, ঠিক আছে? তো মাদ্রাসায় পড়াশোনা করি, আমি পড়াশোনায় খুব বেশি একটা ভালো ছিলাম না। যেহেতু ভালো ছিলাম না, তো আব্বা এই নিয়ে মনে করেন চিল্লাচিল্লি করতো, বা পরীক্ষায় রেজাল্ট ভালো হতো না, তো আম্মা আব্বা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতো যে ওরা দিয়ে কিছু হবে না, লেখাপড়া করতে পারবে না ও, ঠিক আছে? তো বড় ভাই আবার আমাকে খুব সাপোর্ট দিত। তিনি বলতো যে সমস্যা নাই, একবার আমি মূলত ফেল করছিলাম, এই জন্যই মা বাবা একটু চিল্লাচিল্লি করছিল। তো বড় ভাই আমাকে সাপোর্ট দিত যে একবার ফেল করছে সমস্যা নাই, পর আবার মন দিয়ে পর। তো মা বাবার এই দুই ধরনের কথা শুনতে শুনতে আমারও একটু বিরক্ত লেগে গেছিলো। আর পড়াশোনা মনে করেন এই বয়সে সবারই একটু চাই যে পড়াশোনা করবো না, এরকম একটা ভাব ছিল আমার ভিতরে, ঠিক আছে? তো এক পর্যায়ে আমি পড়াশোনাটা ছেড়েই দিছি, ঠিক আছে? তো ছেড়ে দেওয়ার পরে মোটামুটি ভাইয়ের সাথে কাজকাম করতাম। আমার নিজের যেহেতু বাবার জমি জমা ছিল, তো এগুলো আমি দেখাশোনা করতাম, ভাইয়ের সাথে পাশাপাশি কাজ করতাম। তো আমাদের বাড়িটা মোটামুটি অনেক বড় বা লম্বা একটা বাড়ি, ঠিক আছে? প্রস্থ বলেন আর দৈর্ঘ্য বলেন অনেক বড়। তো আমাদের বাড়িতে মোটামুটি গাছপালা অনেকগুলো আছে, ফল গাছ, আম গাছ। তো আমাদের দাদার আমলের একটা গাছ ছিল, আমার দাদা এ সময় তো ছোটো ছিল। আমার দাদা বলতেছিল, মানে আমার দাদার কাছ থেকে শুনছি যে আমি এই সময় ছোটো ছিলাম, তো আমি ছোটো থেকেই মনে করেন এই গাছটা দেখতেছি। মানে আমাদের বাড়িতে একটা পুরনো তাল গাছ ছিল, মানে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরটার পাড়েই মানে তাল গাছ আরও অনেকগুলা ছিল। তো বয়সের ইয়েতে মনে করেন অনেকগুলা মারা গেছে, তো একটা তাল গাছই ছিল। তো সেই তাল গাছটাতে এখন আর মনে করেন ফল হয় না বা ফল আসে না আর কি। মানে তাল গাছের উপরে চিকন হয়ে গেছে, মানে শুকায় গেছে এরকম। মানে গাছটা একবারে মরে নাই, তবে মরে যাবে এরকম এরকম ভাব। তো এই গাছটা মনে করেন রয়ে গেল। তো হঠাৎ করে আমি বাড়িতে আব্বারে বললাম যে আব্বা, এই গাছে তো আর এখন তাল হয় না বা ফল হয় না, তো এই গাছটা কাইটা লাই কাইটা। এই সময় আমাদের মানে লাকড়ির সংকটে ছিলাম একটু, ঠিক আছে? এই সময় খুব বেশি আমাদের এলাকায় গ্যাস ছিল না, গ্যাসের ব্যবহারটা খুব কম ছিল, ঠিক আছে? তো মনে করেন ঘটনাটা হচ্ছে আপনার 2012 সালের, ঠিক আছে? যে ঘটনাটা বলছে, এই সময় গ্যাস সচরাচর সবার বাসায় থাকতো না। এখন হয়তো সবার বাসায় গ্রামেই সবার বাড়িতেই গ্যাস আছে, গ্যাসে রান্না হয়, ঠিক আছে? তো সেই সময় খুব বেশি একটা প্রচলন ছিল না গ্যাস। তো বৃষ্টি ছিল আষাঢ় মাসের দিন, তো
এই সময় প্রচুর বৃষ্টি ছিল, তো আমাদের যে লাকড়ির স্টকে ছিল সেটা মোটামুটি প্রায় শেষের পথে। তখন আব্বারে বললাম যে আব্বা, যেহেতু আমাদের লাকড়ি প্রায় শেষের দিকে, তো এক কাজ করি, এই তাল গাছটা, অনেক তাল গাছের মাথায় অনেক শুকনো ডালপালা ছিল, ঠিক আছে। তো আব্বারে বললাম যে আব্বা, এই তাল গাছটা কাইটা লাই, যেহেতু এই তাল গাছে মনে করো আর হয় না, তাল হয় না, তো এটা কাইটা লাইলেই ভালো হয়। তো আব্বা বলতেছে না, এটা তোর দাদার স্মৃতি, এই গাছটা কাটা যাইব না, তা হোক। পরে আমি বললাম না আব্বা, খাইটালাই, তো এরকম করতে এক পর্যায়ে আব্বা রাজি হয়ে গেল, আচ্ছা তা খাইটালা। পরে আমি কি করছি, ওই দিন আর কাটি নাই, তো আমি ভাবলাম যে শুক্রবারে কাটবো, শুক্রবারে জুম্মার আগে সকাল ওইটা কাইটালাম গাছটা, পরিকল্পনা করছি, ঠিক আছে। তো বৃহস্পতিবারের রাত্রে, শুক্রবারের রাত্রে যখন আমি ঘুমাই, তো ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি যে ওই গাছটা কাটিস না, ওই গাছটা কাটলে তোর বড় ধরনের ক্ষতি হবে, যদি এই গাছটা তুই কাটস তাহলে তোর পরিবারটাকে আমি ধ্বংস করে দেব। তো এরকম একটা স্বপ্ন দেখলাম, ঠিক আছে। তো পরে আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি ভাবলাম, এই বিষয়টা আমি কারো কাছে শেয়ার করি নাই, ঠিক আছে। তো যেহেতু শেয়ার করি নাই, তো আর কিছুটা মনের ভিতরে সংকোচ ছিল যে এই গাছটা কাটা, আমি গাছটাকে নিয়ে আমি স্বপ্নে দেখলাম এরকম এরকম একটা তো তো এই কিছুটা সংকট থাকার পরেও আমি কি করছি, বিষয়টাকে খুব বেশি একটা নজরে আনি নাই, ঠিক আছে, অ্যাভয়েড করে গেছি। আমি ভাবলাম হয়তো গাছটা নিয়ে তো 2-3 দিন যাবৎ চিন্তা ভাবনা করতেছি, কাটবো কি না কাটবো না, আব্বার সাথে কথা কাটাকাটি হয়েছিল, তো হয়তো এই বিষয়ে বেশি ভাবনা চিন্তা করছি, এই কারণে হয়তো স্বপ্নে এই গাছটা দেখছি। বা আমরা কিন্তু সাধারণত খুব বেশি একটা বিষয় নিয়ে মনোযোগী থাকলে এটা কিন্তু আমরা স্বপ্নে দেখি সচরাচর। তো আমি ভাবছি এরকমই একটা নর্মাল একটা বিষয়, ঠিক আছে। তো ভালো কথা। তো শুক্রবারে সকাল 6টার দিকে আমি ঘুমোতে উঠছি, ঘুমোতে উঠে ব্রাশ টাশ করলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কইরা আমাদের আবার কুড়াল ছিল না, তো পাশের বাড়ি থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওদের বাসা থেকে আমি মনে করেন একটা কুড়াল নিয়ে আসলাম, খুব ভালো একটা কুড়াল, খুব বড় সাইজের একটা কুড়াল। তো আমি কুড়ালটা এসে সকালে পাথরে একটু ঘষায় ঘষায় ধার দিলাম, যেহেতু এত বড় একটা গাছ কাটবো, ঠিক আছে। তো গাছটা তো কাটবো, আমি মনে করেন পুকুরে পারে যেহেতু গাছটা, তো আমি প্রোগ্রাম করলাম যে গাছটা নিচ থেকে কেটে ফেলি, পরে পানিতে যখন পরে পুকুরে পরে তখন আবার মাঝে মধ্যে টুম দিব, ঠিক আছে। তো এরকম পরিকল্পনা ছিল আমার। তো গাছটা আমি মনে করেন কাটা শুরু করলাম। তো গাছটা মনে করেন প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগলো আমার, 1-1.5 ঘন্টা সময় আমি গাছে কুড়াল দিয়ে কুবাইলাম, খুব বেশি একটা কাটতে পারলাম না, ঠিক আছে, প্রায় অর্ধেকটার মতো কাটছি, ঠিক আছে। কাটার পরে গাছটা খুবই পুরনো, তো খুবই বাড়তি একটা গাছ। তো অবশেষে গাছটা আমি কাটলাম, 12টার আগেই গাছটা কেটে ফেললাম। তো শুক্রবারে যেহেতু জুম্মা, তো আমি মনে করেন গোসল টোসল করে আবার নামাজে চলে গেলাম। তো নামাজ টামাজ পড়ে আসলাম, যেহেতু গোসল টোসল করে ফেলছি, পরে ভাবলাম যে না থাক, আজকে গাছটা যেহেতু কেটে ফেলছি, তা হোক গাছটা, তো আগামীকালকে সাইজ করবো এটাকে, তো আজকে আর কাজ করব না। তো এইভাবে মনে করেন আজকে আর কাজ হইল না, ঠিক আছে। তো গাছটা তো এখানে ফেলেই রাখছি, যখন সন্ধ্যা হয়, ঠিক আছে, সন্ধ্যার সময় আমার শরীরটা খুবই ক্লান্ত লাগতেছিল, জ্বর জ্বর ভাব এরকম একটা অবস্থায় ছিল। তো আমি বললাম যে আম্মা, আমার তো শরীরটা এরকম এরকম। পরে একলা একলা গাছটা কাটছস, তো এই তো হঠাৎ করে এতদিন অনেক দিন পরে গাছ কাটছস, খুব পরিশ্রম হয়েছে, এই কারণে হয়তো শরীরে ব্যথা ট্যাথা এই করলো। তো আম্মা কী করলো, বড়ি দিল, ওষুধ দিল, আমি এটা খাইলাম, খায়া ঘুমাইলাম। সন্ধ্যার দিকে আমি ঘুমাই গেছি, যেহেতু শরীর ক্লান্ত, এতটাই ক্লান্ত ছিলাম, সন্ধ্যার দিকে ঘুমাইছি, আর রাতের খাবার আর খাইতে পারি নাই, ঠিক আছে। তো রাত্রে 12টা হয়ে গেল, আমার শরীরে প্রচণ্ড ব্যথা আর প্রচণ্ড জ্বর। তো আমার ছটপটানি দেখে আম্মা উঠলো ঘুম থেকে, উঠা গায়ে হাত দিল, হাত দিয়ে দেখে যে আমার গা পুরো আগুনের মতো গরম হয়ে আছে। তো এরকম একটা পরিস্থিতি। তো আম্মা আমার মাথায় পানি ডাললো, মনে করেন ওষুধ টষুধ খাওয়াইলো, খাবার খাওয়াইলো। তো আম্মার আমি বললাম, এক পর্যায়ে প্রায় এই সময় 1:30 বাজে, তো আমি এক পর্যায়ে আম্মারে বললাম যে আম্মা, যা তুমি শুয়ে পড়ো, আচ্ছা আমি যেহেতু পানিটা ডালছি, আমি একটু আরাম লাগছে। তো আমি
শুয়ে রয়েছি, তো আমার আর ঘুম হইতেছে না, শুয়ে রইলাম। তো হঠাৎ করে মনে করেন 20 মিনিটের ভিতরে আমার জ্বর চলে গেল, একদম মনে করেন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, শরীরে ব্যথাও নাই, কিছুই নাই, ঠিক আছে। তো আমি প্রস্রাব করতে বের হলাম। আমি ভাবলাম যেহেতু জ্বরটা নাই এখন, তো আর এখন ঘুমও আইতেছে না, তো আচ্ছা একটু প্রস্রাব করে আসি, বাইরে থেকে একটু ঘুরে আসি। তো বাইরে গেলাম, বাইরে আমাদের পুকুর পাড়ে আবার একটা টিউবওয়েল ছিল, তো এই টিউবওয়েলে গিয়ে আমি আবার হাত পাওয়াটা ধুইলাম। ধুইয়া মনে করেন ওইখানে একটা বসার ছিল, তো এখানে বসে রইলাম, ঠিক আছে। তো এখানে তো বসে রইলাম। তো আমাদের যে তাল গাছটা ছিল ওটা হচ্ছে পুকুরের ওই পাশের কোনায়, মানে জঙ্গলের পাশেই কোনায় ছিল, ঠিক আছে। তো আমি যেখানে বসে রইলাম এখান থেকে প্রায় মনে করেন 50 থেকে 60 ফুট দূরে মানে তাল গাছটা ছিল আর কি। তো আমি এখানে বসে মোবাইল টিপতেছি, হঠাৎ কইরা মানে একটা বাচ্চার কান্না আমার কানে বাজতেছে, একটা বাচ্চা কাঁদতেছে এরকম মনে হইতেছে। এই কোনায়, তাল গাছের এই কোনায় একটা বাচ্চা কাঁদতেছে এরকম মনে হইতেছে, ঠিক আছে। তো আমি ভাবলাম এত রাত্রে এখানে তো বাচ্চার কান্না আসার কথা না, আর যে জায়গাটা এখানে আশেপাশে অন্য কারো বাড়িও নাই, ঠিক আছে, আমাদের বাড়ির সামনে, ঠিক আছে। তো পুকুরের ওই কোনায় আবার আবার ওইদিকে আবার জঙ্গল, ওই পাশটাতে জঙ্গল প্রচুর। তো আমি ভাবলাম এখানে তো আমার মানে একটু খটকা লেগে গেল, মানে আমি একটু গাবড়ে গেলাম, ঠিক আছে, গাবড়ে গেলাম। কিন্তু না, ওই ছেলেটা বাচ্চা ছেলেটা কান্না করতেই আছে, ঠিক আছে। তো এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে আমারে কি ডাক দিমু নাকি আমি একলাই যাবো, ওইখানে কেটা কান্না করতেছে না দেখে। পরে ভাবলাম যে না, এত রাত্রে আমারে ঘুম থেকে ডিস্টার্ব করে লাভ নাই, এমনি আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল, ঘুমাইতে পারিনি, এখন হয়তো ঘুমাইছে, তো এখন আর ডাক দিব না, তো আমি একলাই যাই। তো আমি মোবাইলের লাইট জ্বালাইলাম, জ্বালায় মনে করেন ওই পাশে গেলাম, পুকুরের ওই কোনায় গেলাম। তো মনে করেন 20 থেকে 30 হাত দূরে আমার এই তাল গাছটা ছিল। তো ওইখানে যাওয়ার পরেও দেখি কান্নার শব্দ আসতেছে, ঠিক আছে। এবার আমি যত আগাই তত কান্নার আওয়াজটা মনে হয় যে একটু দূরে চলে যেতেছে, এরকম একটা ফিল হইতেছে আমার। তো এক পর্যায়ে আমি তাল গাছের কোনায় চলেই গেলাম। তো ওইখানে যাওয়ার পরে দেখি জঙ্গলের ওই পাশে মানে কোনায় কান্না করতেছে, এরকম আওয়াজটা মনে হইতেছে আরেকটু দূরে গেছে, তো এরকম মনে হইতেছে। তো যখন আমি তাল গাছের এই পর্যন্ত গেলাম তখন আমার মনের মধ্যে আবার একটু ভয় কাজ করতেছিল, প্রচণ্ড ভয় কাজ করতেছিল যে আমি কি আর যাব না চলে যাব। মানে একটা মায়া চলে আসছে, কীরকম একটা মায়া আমি আপনাকে বলি। আমার মনে হইতেছে যে আমার বিবেকে বাজতেছে যে ওইখানে বাচ্চা ছেলেটা কান্না করতেছে, আমি একটু যাই হেল্প করি দিই, কিসের জন্য কান্না করতেছে, কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে। আরেকবার মনটা বলে যে না, ওইখানে যাওয়া যাবে না, ওইখানে গেলে হয়তো কোনো সমস্যা হইতে পারে এত রাত্রে, তো বাসায় চলে যাই। মানে একবার মন বলে যে বাসায় চলে যায়, আর একবার মন বলে যে না, বাচ্চা ছেলেটা কান্না করতেছে দেখে আসি। তো এক পর্যায়ে আমি কি করলাম, সাহস করে এই জঙ্গলের ভিতরেই ঢুকে গেলাম। তো জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পরে যা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুতি ছিলাম না, মানে এটা আমি কল্পনাও করি নাই যে আমার সাথে এরকমটা ঘটবে, ঠিক আছে। তো আমি যখন জঙ্গলের ভিতরে চলে যাই তখন ওই বাচ্চাটার কান্না মানে আমার চতুর্দিক দিয়ে মনে করেন আমার মনে হইতেছে যে আমার চতুর্দিকে বাচ্চা কান্না করতেছে এরকম লাগতেছে, ঠিক আছে। মানে আগে তো ছিল যে সামনে বাচ্চা কান্না করতেছে এরকম একটা আওয়াজ আইতেছিল আমার কানে, এখন মনে হইতেছে সামনে থেকেও কান্না করতেছে, কেউ পিছন থেকেও কান্না করতেছে, ওই পাশ থেকেও কান্না করতেছে, এরকম আওয়াজ হইতেছে, ঠিক আছে। তখন আমার খুবই আমি ভয় পেয়ে গেলাম, আমার শরীরে ঘাম ছুটতেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তো এখন আমি সাহস করতে পারতেছি না যে আমি পিছনে যাব নাকি সামনে যাব, নাকি ডান সাইডে যাব নাকি বামে যাব, ঠিক আছে। তো আমি একটা গোলক দাদার ভিতরে পড়ে গেলাম এরকম। পরে হঠাৎ করে দেখি কান্না থাইমা গেছে। তো কান্না থামে যাওয়ার পরে আমি আবার জঙ্গলটা একটু পার হইলাম, খুব বেশি না জঙ্গল, আমাদের বাড়ির সামনে জঙ্গল, বুঝেন না। তো জঙ্গলটা পার হইয়া ওইদিকে আবার আমাদের জমি আছে, তো আমি জমির সাইডে দাঁড়াইলাম।
ওইখানে যারা লাইট ধরলাম, দেখলাম না কেউ নাই, ঠিক আছে। তখন হঠাৎ কইরা পিছন থেকে একজন ডাক ডাক দিতেছে আমারে, যে তুই কাজটা ভালো করিস নাই, তুই আমার বাসাটা ভেঙে দিয়েছস, তুই আমার বাচ্চার বাসাটা ভেঙে দিয়েছস, ঠিক আছে। এরকম একটা আওয়াজ মানে আমি পাইলাম আমার কানে। আর বলতেছে যে তোর পুরো পরিবারটা আমি ধ্বংস করে দেব, তুই আমার বাসাটা ভাঙছস না, আমার থাকার জায়গাটা ভাঙছস না, আমি তোর পুরো পরিবারটাকে ধ্বংস করব, ঠিক আছে। তো এরকম একটা আওয়াজ। পরে আমি পিছন ফিরে তাকাইতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু আমি তাকাই নাই। কারণ আগে শুনতাম, মানে আগে মুরব্বীদের ইয়েতে শুনতাম যে কি, যে জিন পরি বা ভূত এরকম কিছু যদি পিছন থেকে কেউ ডাকে তাহলে কখনো পিছনের দিকে তাকাবি না। তো আমার সেই কথাটা মনে পড়ে গেল। তো সেই চিন্তাই মনে করেন আমি আর পিছন দিকে তাকাই নাই, পিছন দিকে তাকাই নাই। ও ওই কথাটি বারবার বলতেছে, ঠিক আছে, আর বাচ্চাটাও মাঝে মধ্যে কান্না করতেছে। তখন আমার তো মনে করেন একবারে শরীর কাঁপতেছে, আমি কি করাম না করাম কিছু বুঝতেছি না। আমি ডাকতেছি, আমি মানুষ ডাকতেছি, কিন্তু আমার মনে হইতেছে যে কেউ আমার কথা শুনতেছে না, এরকম একটা পরিস্থিতি। আমি গলা পাটাইয়া ডাকতেছি, চিৎকার করে ডাকতেছি, কিন্তু আমার মনে হয় যে আমার মুখ থেকে আওয়াজ বের হইতেছে না, ঠিক আছে। আমি ডাকতেছি ঠিকই, মুখ থেকে আওয়াজ বের হইতেছে না। তো এক পর্যায়ে মনে করেন আমি ওইখানেই দাঁড়ায় রয়েছি এবং ভয়ে কাঁপতেছি। তো এক পর্যায়ে ওই ডাকটা আর আসে নাই, বা ওই কান্নাটা আর আসে নাই। তখন আমি আস্তে আস্তে মনে করেন জঙ্গলটার পাশ দিয়ে ঘুরে আস্তে আস্তে পুকুর পাড়ে চলে আসলাম কোনো মধ্যে। তো পুকুর পাড়ে চলে আসার পরে ওইখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ায় আশেপাশে দেখলাম লাইট দিয়ে কেউ নাই, কিছুই নাই, ঠিক আছে। তো আমি তাড়াহুড়া করে মনে করেন রুমে চলে আসলাম। তো রুমে চলে আসা পরে ভাবতেছি আম্মারে বললাম ঘটনাটা, পরে আর বলি নাই, ঠিক আছে, ভাবছি যে সকালেই বলি। তো আমি ঘুমায় গেলাম। তো সকালে যখন ঘুম থেকে উঠি, সকালে মনে করেন আমার ঘুম ভাঙছে কিবা কেমনে আমি আপনাকে বলি। আমার যে বড় ভাই ছিল, ঠিক আছে, ওই বড় ভাইয়ের কান আর এই দুই কান নাক দিয়ে রক্ত বের হইতেছে, ঠিক আছে। তো চিল্লাপাল্লা করতেছে। তো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যাই, দেখি যে এই অবস্থা, ভাইয়ের এই অবস্থা, কান দিয়ে রক্ত বের হইতেছে, নাক দিয়ে রক্ত বের হইতেছে। তো কোনো ডাক্তারের কাছে গেলাম, পরে বাইকে দৌড়াদৌড়ি করে নিয়ে তাড়াহুড়া করে। তো ডাক্তার মনে করেন কিছু ওষুধ দিল, বা এটা ওয়াশ টশ কইরা করে দিল। পরে ডাক্তার বললো যে ভালো একটা মেডিকেলে যান, ঠিক আছে, ওইখানে চিকিৎসা করলে ভালো। তো পরের দিন আমরা মেডিকেলে গেলাম বাইকে নিয়ে। তো মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে রিপোর্ট দিল। তো রিপোর্টে কোনো ধরনের প্রবলেম দেখা দেয় নাই, ঠিক আছে। ওই সময় আবার বাইরের রক্ত বের হওয়াটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের রিপোর্টে কোনো ধরনের সমস্যা দেখা দেয় নাই। তো আমরা চলে আসলাম বাসায়। তো বাসায় চলে আসার পরে আবার ভাইয়ার ওইখান দিয়ে রক্ত বের হয়, ঠিক আছে, অল্প অল্প বের হয়, মনে করেন খুব সীমিত। তো এই পর্যায়ে মনে করেন ডাক্তারের দ্বারা আবার গেলাম, তো ডাক্তারও কোনো ধরনের দেয় নাই, ঠিক আছে। তো এক পর্যায়ে ভাইয়া খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, খাইতে পারে না, ঠিক আছে, আর ব্লাড যেতে যায়। তো ভাইয়া আবার অসুস্থ হয়ে গেছে, একবারে মনে করেন হ্যাংলা পাতলা হয়ে গেছে। এক পর্যায়ে ভাইয়া বিছনা থেকে উঠতে পারে না, এরকমই একটা পরিস্থিতি হয়েছে। শুধু ঘুমায় থাকে, আর কিছু খায়ও না, জোর করে কিছু খাওয়াইতে হয়, ঠিক আছে। এই অবস্থা, হাত পায়ে একদম অবশ হয়ে গেছে। তো এক পর্যায়ে অনেক ডাক্তার দেখাইলাম, আমরা চেষ্টা করলাম, কিন্তু কোনো ডাক্তারই ভালো একটা রেজাল্ট দিতে পারে নাই। তো অবশেষে আমাদের একজন খালু ছিল, তো তিনি ভাইয়াকে দেখতে আসলো। তো ভাইয়াকে দেখা উনি আবার খালু আবার মনে করেন খুবই ধার্মিক ছিল। তো খালু দেখা বলতেছে যে অনেক তো ডাক্তার দেখানো হইলো, তো আমার সন্ধানে একটা ভালো কবিরাজ আছে, তো ওই কবিরাজ আনলে কেমন হয়, একবার যদি দেখানো যায়, ঠিক আছে। তো কবিরাজের কথা যখন বলছে, তখন আমার ওই কথাটা মনে হয়ে গেছে, জঙ্গলে যে বলছিল যে তোর পুরো পরিবারটাকে আমি ধ্বংস করে ফেলব। তো এই কথাটা মনে হয়ে গেছে। আমি কিন্তু এই বিষয়টা আর মনে করেন কারো কাছে শেয়ার করি নাই। যে ভাবছিলাম সকালে শেয়ার করব, যে ভাইয়ার সকালে এই ঘটনা থেকে পরে আর শেয়ার করতে পারি নাই, তো এই পর্যন্ত আর শেয়ার করি নাই। তো আমার এই ঘটনার মনে হয়ে গেল কালুর এই কথা শুনে, তখন আমি একটু ঘাবড়ে গেলাম, ঠিক আছে।
তো পরে আমি কালুরে বললাম আচ্ছা ঠিক আছে কালু, আপনি একটা ভালো কবিরাজ দেখেন। তো কালো পরে মনে করেন 3-4 দিন পরে ওই কবিরাজকে নিয়ে আসলো। তো কবিরাজ আসলো, কবিরাজ আয়সা আমাদের বাড়িটা দেখলো, দেখে বলতেছে যে ওইখানে সমস্যা আছে, আপনাদের বাড়িতে একটা জিন আছে, ভয়ঙ্কর জিন, ঠিক আছে। তো ওই জিনের দ্বারাই প্রভাবিত হয়েছে কিনা আমি জানি না, তবে একটা জিন আছে, খারাপ একটা জিন আছে, ঠিক আছে। তো খারাপ জিন যেহেতু আছে, পরে আমি বিষয়টা আমার মাথায় ঢুকে গেল যে হয়তো এইটাই আমার সন্দেহটা মনে হয় বাস্তবায়িত হইতেছে। পরে কালো বলল যে আচ্ছা জিন যেটা আছে, তো আপনি একটু দেখেন চেষ্টা করে যে ওই জিনের দ্বারাই কি আমার ভাই প্রভাবিত হয়েছে কিনা, এরকম কালো বলতেছে। তো কবিরাজ বললো আচ্ছা আমাকে কয়েকদিন সময় দিতে হবে। তো আচ্ছা আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাকে কয়েকদিন সময় দিলাম, সমস্যা। তো তিনি 3 দিন না 4 দিন পরে আবার চলে আসলো, আয়সা আমাদের বাড়িতে বলতেছে যে ওই জিনে আপনারা ওইখানে একটা গাছ ছিল, মানে আমি যে গাছটা কাটছি ওই গাছের কথা বল, তাল গাছের কথা, যে আপনার যে গাছটা কাটছেন, ঠিক আছে, ওই গাছটা কাটাটা ঠিক হয় নাই। ওই গাছটার মধ্যে একটা জিনের বাচ্চা থাকতো। তো মূলত যে বাচ্চাটা কান্না করতো ওইটাই থাকতো ওই গাছের মধ্যে, ঠিক আছে। তো ওই গাছটা যেহেতু খাইটা ফেলছেন, এই বাসাটায় বা খাইটা ফেলছেন, তো ওই জিনের যে বাবা ছিল, ঠিক আছে, তো ওই বাবা জিনটাই মনে করেন আপনার ছেলের এই অবস্থা করছে, ঠিক আছে। তো আমরা বললাম তো এটার কি সমাধান আছে এখন। আব্বা তো চিল্লাচিল্লি করতেছে আমার সাথে, আমি গাছটা যেহেতু আমি কাটছি, ঠিক আছে। আব্বা বলতেছে না করছিলাম এটা কাটার জন্য, তারপরে ওইটা কাটলি, এখন দেখি অবস্থা। তো যাই হোক, পরে এই বিষয়টা মোটামুটি এখন আর বললে তো আর হবে না, ঠিক আছে। তো কবিরাজরা আমরা বললাম যে আচ্ছা দেখেন আপনি কিভাবে এটাকে তাড়ানো যায়, কোনো ব্যবস্থা করতে পারেন কি। পরে বলতেছে যে আমি পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। পরে মনে করেন ওই তাল গাছের নিচেই একটা যজ্ঞ বসাইলো কবিরাজ। যজ্ঞ বলতে একটা আসন বসাইলো, আগরবাতি মোমবাতি এগুলো দিয়ে, ঠিক আছে, একা একা বসে। তো উনি বললো যে আমি যখন রাত্রে 12টার পরে ওই তাল গাছের নিচে বসবো, তোমরা কেউ আইসো না, আমাকে ডিস্টার্ব করো না, এমনকি তোমরা আশেপাশে দেখো না। পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তিনি বললো যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ আইসো না। তো আচ্ছা ঠিক আছে। তো পরের দিন আমরা মনে করেন রাত্রে 12টার পরে কবিরাজকে দিলাম ওইখানে ব্যবস্থা কইরা। তো কবিরাজ এখানে বসলো। তো রাত্রে 12টা, 1টা, 3টা, 4টা গেল, ফজরে আজান পড়লো, কবিরাজ তো উঠে না, ঠিক আছে, বা কবিরাজ তো উঠা আসে না, কিছু কয়ও না, ঠিক আছে। তো এক পর্যায়ে আমরা ধৈর্য হারা হইয়া ভাবলাম দিয়ে কি হয়েছে, কোনো দুর্ঘটনা তো হতে পারে। তো আজান যেহেতু পড়ে গেছে, তো এখন তো আর সময় নাই, এখন যাওয়া যায়। তো আমরা গেলাম, এক পর্যায়ে আমরা যাইতে বাধ্য হইলাম। তো কবিরাজের ওইখানে আসনে গেলাম, যাওয়ার তাল গাছের নিচে। তো ওইখানে যাওয়ার পরে দেখি কবিরাজ মনে করেন পইরা রয়েছে, কবিরাজ পুকুরের পাড়ে পইরা রয়েছে, কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোইতেছে, এরকম অবস্থা, অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায়। পরে আমরা দৌড়াদৌড়ি করে নিয়ে আসলাম, না পানি টানি ডাললাম, কিন্তু তার জ্ঞান ফিরতেছিল না। যেহেতু তার জ্ঞান ফিরতেছিল না, পরে আবার তার পরিবারকে আমরা খবর দিলাম যে এরকম এরকম অবস্থা। তার পরিবার আসলো, আবার ওই ত্রান্তিকের যিনি ওয়াইফ ছিল তিনিও কিন্তু তান্ত্রিকই ছিল এক ধরনের, মনে করেন। পরে ওই ত্রান্তিকের স্ত্রী বলতেছে যে আমার স্বামীর ক্ষতি হয়ে গেছে, ক্ষতি বলতে আপনার ভাইয়ের যে অবস্থা আমার স্বামীর ওই একই অবস্থা হয়েছে, মানে ওটা খুব শক্তিশালী জিন, আমার স্বামী চাইছিল ওটাকে কোনোভাবে ম্যানেজ করতে বা কন্ট্রোলে নিতে, তো কন্ট্রোলে নিতে পারে নাই, এখন আমার স্বামীর ক্ষতি করে দিচ্ছে। তো আমার স্বামীর যে ক্ষতিটা করছে ওইটা এখন আমার দ্বারাও সম্ভব নয়, এটা তোলা বা আমাদের দ্বারাও সম্ভব না। তো এক পর্যায়ে মনে করেন তার ওয়াইফ মনে করেন কবিরাজকে নিয়ে চলে গেল তার বাসায়, আর বললো যে এটা আমাদের দ্বারা হবে না। তো কবিরাজও কিন্তু মনে করেন এই অবস্থা, ভাই আমার বড় ভাইয়ের মতো এই অবস্থা হয়ে গেল। তো এবার এরকম কইরা প্রায় আপনার
6 থেকে 7 মাস হয়ে গেল। তো 6 থেকে 7 মাস হওয়ার পরে হঠাৎ করে আমার বোনটারও এই অবস্থা হয়ে গেল, আমার যে ছোটো বোন ছিল ওরও এই অবস্থা হয়ে গেল, কান দিয়ে রক্ত বের হইতেছে এরকম অবস্থা। পরে আবার পরের দিন আম্মা স্বপ্নে দেখলো যে আপনার পুরো পরিবারকে আমি ধ্বংস করবো, এভাবেই ধ্বংস করবো তিলে তিলে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিলাম আমরা, বা অনেক খারাপ সময় যাইতেছিল এই সময় আমাদের মানে খাওয়া দাওয়া কিছু ছিল না, আমরা খুবই চিন্তিত ছিলাম। তো 3জনের অলরেডি ক্ষতি করে ফেলছে, আমার ছোট বোন এবং আমার বড় ভাই। তো বাকি আছি আমি, আমার বাবা এবং আমার আম্মু। ঠিক আছে, আমরা 3জন বাকি আছি, যেহেতু তার কথা অনুযায়ী আর কি। তো আমরা 3জন বাকি আছি, অলরেডি 2জন, আর কবিরাজ তো মনে করেন একই অবস্থা। তো এরকম করতে করতে মনে করেন আমার ছোটো বোনটার কী অবস্থা, অনেক কবিরাজ আনলাম কিন্তু কেউই পারে না। ঠিক আছে, সবাই বলে না ওইটার সাথে আমাদের কাউন্টার হবে না, ক্ষতি করে ফেলবো। ঠিক আছে, যদি এখানে চেষ্টা করি তা আমারও একই অবস্থা হবে। তো এরকম করতে করতে অনেক দিন চলে গেল, প্রায় 1 বছর চলে গেল। আমরা মনে করেন ভাইয়ের অবস্থা, আমার ছোটো বোনের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো হঠাৎ করে আমার আম্মু আবার প্যারালাইসিস হয়ে গেল, মানে হাঁটতে পারে না, কিছুই না। ঠিক আছে, তো আমরা আবার খুব বেশি একটা ভেঙে পড়ছি। তো এরকম অবস্থা। তো একদিন আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আসছিল, জানি না আল্লাহ তাআলা থেকে আল্লাহ নিজেই কি পাঠাইছে কিনা জানি না, একজন ভিক্ষুক আসছিল। তো আমাদের বাসায় আসলো, আয়সা ঘরে দরজায় টোকা দিতেছিল। তো আমরা সবাই রুমে ছিলাম। তো দরজায় টোকা দিল, দিয়ে আমি বের হলাম। বের হয়ে দেখি যে ভিক্ষুক। পরে আমি বললাম যে আচ্ছা দাঁড়ান, আমি 50টা টাকা দিতেছি আপনার। তো আমি রুম থেকে 50টা টাকা নিয়ে আসলাম। আসার পরে আমি ভিক্ষুকের হাতে দিলাম, দিয়ে বললাম যে আমাদের জন্য দোয়া করেন, আমাদের পরিবারটা খুবই খারাপ সময়ে বা খারাপ সিচুয়েশন আছে। তো বলতেছে ভিক্ষুক হঠাৎ করে বলতেছে, কি সমস্যা আপনাদের, কী ধরনের সমস্যা, আমাকে কি বলা যায়? তো আমি বললাম বলা যায়, সমস্যা নাই, আমাদের এরকম না। তো তখন আমি ঘটনাটা বিস্তারিত বললাম যে দেখেন আমাদের পরিবারে এরকম সমস্যা হইতেছে। তো এতদিন পরে তিনি বলল ওই সমস্যার সমাধান আছে। তখন আমি একটু চমকে গেলাম যে এত কবিরাজ দেখাইলাম, আর আপনি একজন সাধারণ মানুষ, কবিরাজ কিনা জানি না, তাও জানি না, কিন্তু আপনি বলতেছেন সমাধান আছে। কেমন সমাধান আছে আমাকে একটু আপনি বোঝান। তো তিনি আমাকে তার বিস্তারিত বলল যে চট্টগ্রামে একটি পাহাড়ে একজন বৌদ্ধ সাধক আছে, আপনি ওনার কাছে যান, তাইলে এটার সমাধান করতে পারব। তো এই পর্যায়ে মনে করেন তিনি ঠিকানাটা দিল আমারে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব। তো যেদিন যাব এর আগের দিন রাত্রে মনে করেন আমার আব্বা মনে করেন আমার আম্মার মধ্যে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ঠিক আছে, তো আমাদের পরিবারে কিন্তু 4জনেই মনে করেন অসুস্থ, শুধু আমি একটু ছিলাম। তখন আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা আইসা মনে করেন দেখাশোনা করতেছিল। তো আমি ভাবলাম যে আমি চট্টগ্রাম যাব তাড়াতাড়ি, ইমিডিয়েট। তো আমি চট্টগ্রাম গেলাম, ওই পাহাড়ে গেলাম, বান্দরবনের এদিকে একটি পাহাড় ছিল। তো এইখানে বৌদ্ধ একজন সাধক থাকে। তো তার সাথে দেখা করলাম। তার সাথে দেখা করার আগেই আমি যখন তার সামনে যাই, তখনই তিনি বইলা উঠলো যে তো তোর পরিবার তো 4জন পঙ্গু অবস্থায় আছে। তখন আমি অনেকটা চমকে গেলাম যে উনি কিভাবে জানলো। ঠিক আছে, না ওই ভিক্ষুকটা বললো, ভিক্ষুকটা তো বলার কথা না। ঠিক আছে, উনি কিভাবে জানলো? পরে আমি বললাম যে আপনি কিভাবে জানলেন? পরে আমি সব জানি, আমার এখানে আসছস তোর এই সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে, তো আমি আবার বিস্তারিত ঘটনাগুলো বললাম। তো উনি বুঝলো, উনি বুঝা বলতেছে যে দেখ
তোর এই যে প্রবলেমটা ওইটা আমার দ্বারা সম্ভব না, তবে আমি একটা সলিউশন দিতে পারি, আমি একজন লোক ধরাই দিই, ঠিক আছে, তুই ওইখানে যা। তো তিনি একজন আলেম, বিশিষ্ট আলেম, মনে করেন ওনার বাড়ি হচ্ছে আপনার ইয়াতে, সিলেটে, ঠিক আছে, সিলেটে সুনামগঞ্জ নাকি কি বলছিল, যাই হোক ধরেন নিলাম আমরা সুনামগঞ্জ, ঠিক আছে। তো সুনামগঞ্জ আমি আমার বললো যে ওইখানে একজন আলেম আছে, বিশিষ্ট আলেম আছে, তিনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে বা কোরআন তেলাওয়াত করে সবসময়, এবং উনি আগেও চিকিৎসা করছে, তো উনি ওনার কাছে এই সমাধান, এটার সমাধান আছে। তখন আমি আবার ওইখান থেকে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সিলেট গেলাম, সিলেট যাওয়ার পরে ওনার সাথে আমি দেখা করলাম। দেখা করলে উনি বলতেছে, আচ্ছা আমাকে কিছুদিন সময় দিতে হবে, তুমি আমার 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 তোমার ঠিকানাটা দিয়ে যাও, আমি 1 সপ্তাহের ভিতরে তোমার বাড়িতে আসবো। তো তিনি মনে করেন 1 সপ্তাহের ভিতরে চলে আসছে। চলে আসার পরে আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম, তো উনি আমার কল করলো, 1 সপ্তাহের ভিতরে চলে আসলো, যোগাযোগ হয়েছে এর আগে তার সাথে, ঠিক আছে। তো উনি চলে আসলো, আইসা আমাদের বাড়িটা দেখলো ভালো করে, ঠিক আছে। দেখা বলতেছে যে তোমার যে প্রবলেমটা, আমাকে বলতেছে তোমার যে প্রবলেমটা, ঠিক আছে, এখন গাছ গাছছো তুমি, ঠিক আছে, কিন্তু তোমাকে ধরে নাই বা তোমার কোনো ক্ষতি করে নাই, তোমার পরিবারের 4 জনকে পঙ্গু করে দিছে, কিন্তু তোমাকে কোনো ক্ষতি করে নাই, অথচ তোমাকে সবার আগে ক্ষতি করার কথা ছিল, ঠিক আছে। তো উনি বলতেছে যে তোমারে কেন ক্ষতি করে নাই তুমি এটা জানো, আমারে প্রশ্ন করতেছে। পরে আমি বললাম না, আমি তো জানি না, আমার কে কেন এই বিষয়ে তো আমি জানি না। পরে উনি যে কথা বলল ওইটা শোনার পরে মানে আমি আবার, আমার আরও খারাপ লাগতেছিল, ঠিক আছে, আরও মনে করেন খারাপ সময়ে সিচুয়েশন আমি পড়ে গেছিলাম। উনি বলতেছে এক ভয়ানক তত্ত্ব দিলেন তিনি। তিনি বললেন যে তোমার পরিবারের 4 জনকে সেই ভয়ঙ্কর জিনটা মেরে ফেলবে, আজ হোক কাল হোক মেরে ফেলবে। আমি আসছি এখন চেষ্টা করব বাঁচানোর জন্য, কিন্তু তোমাকে যে ক্ষতি করে নাই, তোমাকে সে সঙ্গে নিয়ে যাবে তার পরিস্থানে, মানে তাদের যে জগৎ, সেই জগতে তোমাকে নিয়ে যাবে। এটা শোনার পরে তো আমি মনে করেন একবারে কান্নায় ভেঙে পড়ছি, ঠিক আছে। তো উনি আমাকে সান্ত্বনা দিল, যে বললো আচ্ছা আমি চেষ্টা করি, তোমার পরিবারের আগে 4 জনকে দিয়ে সুস্থ করতে পারি কিনা, আর তোমারটাও দেখতেছি। তো উনি অনেক কিছু করলো, ঠিক আছে, তন্ত্র সাধনা এগুলো করলো, কোরআন দেখে করলো, অনেক কিছু করার পরে আমার মা একটু সুস্থ হয়েছিল আর বাবা একটু সুস্থ হয়েছিল, ঠিক আছে। তো আমার ছোট বোনটা আর আমার ওই বড় ভাই, তো ওনারা দুজনকে মনে করেন তাদের অবস্থা আরও খারাপ। তো উনি বলতেছে যে তারা দুজনকে বাঁচানো সম্ভব না, মনে হয় না সম্ভব, তারপরও চেষ্টা করব, যতদিন বেঁচে আছে ততদিন চেষ্টা করব। তো উনি বললো যে যদিও চেষ্টাটা সফল হয় কিনা জানি না, তবে আল্লাহর উপর ভরসা রাখি, তবে খুবই কম পার্সেন্টেজ, খুবই কম বাঁচানোর, ঠিক আছে। তো এরকম চলে গেল আরও 10-15 দিন। তো হঠাৎ করে আমার বড় ভাইটা মারা গেল। তো বড় ভাইটা মারা গেল, তো এরকম করতে করতে 3 দিন পর আমার ছোটো বোনটা মারা গেল। তখন আমরা একদম নিঃস্ব হয়ে গেছি, ঠিক আছে। আমার বাবার আম্মু আছে, তো ওরাও বেশি একটা কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে, কিছুটা সুস্থ হয়েছে, বসতে পারে এরকম। তো এরকম করতে করতে মনে করেন প্রায় 1-2 মাস চলে গেল। এখন আমি রাত্রে ঘুমাই ঠিকই, কিন্তু গরম একটা হাওয়া আমার শরীরের মধ্যে রাত্রে ঢুইকা যায়, এরকম আমার অনুভব হয়। যখন হাওয়াটা ঢুইকা যায় তখন আর আমি কিছু কইতে পারি না, ঠিক আছে। তো সকালে ওইটা দেখে যে আমি পুকুর পাড়ে শুয়ে থাকি, মানে এরকম প্রতিদিনই আমার সাথে ঘটতেছে, ঠিক আছে। তখন আমি ওই হুজুরকে আবার কল করে বললাম যে আমার সাথে এরকম ঘটতেছে। তো উনি ইমিডিয়েটলি চলে আসলো, আয়সা বলতেছে দেখো, তোমার যখন গরম লাগে, গরম হাওয়াটা তোমার ভিতরে ঢুকে, তখন কিন্তু মনে করো তুমি বলতে পারো না,
অজ্ঞান হয়ে যাও, কিন্তু তোমার পরে তুমি যখন অজ্ঞান হয়ে যাও তোমার ওরা ওই পরি বা ওই জিন তোমার তুইলা নিয়ে যায়, ঠিক আছে, তোমার তুইলা নিয়ে যায় ওই জায়গায়। তো উনি মনে করেন এই তত্ত্ব দিল। তো আমি আস্তে আস্তে মনে করেন আমি কিছুটা দুর্বল দুর্বল লাগতেছে আমার, মানে আমি আগে যে শক্তি থাকতো আমার শরীরে, মানে এরকম একটা মনে হইতেছে যে আমার শক্তি চলে যাইতেছে, ঠিক আছে, শরীরে রক্ত চলে যাইতেছে, এরকম একটা অবস্থা আমার, মানে এরকম একটা লাগতেছে, ঠিক আছে, সবসময় এরকম একটা অনুভব হয়। তো এক পর্যায়ে ওই হুজুর আমারে বলল